পরিচ্ছন্নতাকর্মী কোটিপতিকে রুশ ভাষায় কিছু ফিসফিস করে বলল। আর সে একেবারে স্তব্ধ হয়ে গেল। ভিক্টর পেত্রোভ তার কাচের টাওয়ারের 4-2 তলা থেকে শহরের দিকে তাকিয়েছিলেন। রাতের আলো তার পায়ের নিচে সোনার চাদরের মতো ছড়িয়ে পড়েছিল। 53 বছর বয়সে তিনি এমন সব কিছু জয় করেছিলেন যা একজন মানুষ আকাঙ্ক্ষা করতে পারে: $8 বিলিয়নেরও বেশি সম্পদ, 4টি মহাদেশে তার ব্যবসা এবং এমন এক ক্ষমতা যা পুরো সরকারকেও কাঁপিয়ে দিত। কিন্তু সেই রাতে বার্সেলোনার টেক্সটাইল কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার চুক্তিপত্রে স্বাক্ষর করার পর, যা 800 কর্মীকে বেকার করে দেবে, তার ভেতরের সবকিছু আগের চেয়ে আরও বেশি শূন্য মনে হচ্ছিল। এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণরূপে কৌশলগত, তার নেওয়া অন্য সব সিদ্ধান্তের মতোই ঠান্ডা। সংখ্যাগুলো মিথ্যা বলে না, কারখানাটি আর লাভজনক ছিল না, এবং আবেগের বশে এটিকে খোলা রাখা এমন একটি দুর্বলতা ছিল যা তিনি সহ্য করতে পারতেন না। তিনি ঠিক এই ধরনের দুর্বলতাগুলোকে দূর করে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, একসময় তার মধ্যে থাকা সমস্ত দয়ার চিহ্ন মুছে ফেলেছিলেন। তার সহকারীরা কয়েক ঘণ্টা আগেই চলে গিয়েছিল, তাকে একা রেখে গিয়েছিল ইতালীয় মার্বেলের উপর তার পায়ের প্রতিধ্বনির সাথে এবং এমন একটি জীবনের নীরব গুঞ্জনের সাথে যা তার সমস্ত প্রকৃত অর্থ হারিয়ে ফেলেছিল। ভিক্টর তার মেহগনি ডেস্কের দিকে গেলেন, যেখানে একটি ছবি রাখা ছিল যা খুব কম লোকই কখনো দেখেছিল। এটি ছিল পুরনো একটি সাদাকালো ছবি, যা একটি 7 বছর বয়সী ছেলেকে তার ক্লান্ত কিন্তু কোমল হাসির মায়ের পাশে দেখাচ্ছিল। তার মা, কাট্টা, যিনি মস্কোর একটি কারখানায় 20 বছর ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছিলেন, যতক্ষণ না ভিক্টরের বয়স মাত্র 12 বছর থাকাকালীন রোগে তাকে নিয়ে যায়। ভিক্টর ছবিটি সুরক্ষিত কাচটি স্পর্শ করলেন, অনুভব করলেন যে বহু দশক ধরে তিনি যে স্মৃতিগুলো চাপা দিয়ে রেখেছিলেন, সেগুলো তার সত্তার গভীর থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে। ঠিক তখনই তিনি দরজায় চাবির মৃদু ঝনঝনানি শুনলেন। এলেনা, নতুন পরিচ্ছন্নতাকর্মী, তার রাতের শিফটের জন্য এসেছিল। ভিক্টর তার ফাইল দেখেছিলেন। 45 বছর বয়সী, বিধবা, সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা, নিখুঁত রেফারেন্স আছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের গল্পে রয়েছে অনেক হারানো এবং ত্যাগের কথা। সে ছিল মাঝারি উচ্চতার একজন মহিলা, যার বাদামি চুল সবসময় একটি সাধারণ খোপা করে বাঁধা থাকত এবং তার নীল চোখগুলোতে এমন সব গোপন কথা লুকিয়ে ছিল যা একটি গভীর জীবনযাপনের কথা বলত। তার চলার ধরনে এমন কিছু ছিল, নীরব কিন্তু আত্মবিশ্বাসী, যা ভিক্টরকে কারোর কথা মনে করিয়ে দিচ্ছিল, যদিও তিনি ঠিক কার তা বুঝতে পারছিলেন না। এলেনা তার পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে অফিসের ভেতরে ঢুকল, সম্মানের সাথে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাল। ভিক্টর সাধারণত সেবাকর্মীদের দিকে মনোযোগ দিতেন না, কিন্তু সেই রাতে কিছু একটা তাকে থেকে যেতে বাধ্য করল, তাকে তার নিখুঁত কাজ শুরু করতে দেখতে লাগলেন। মহিলাটি প্রায় শ্রদ্ধার সাথে কাজ করছিল, যেন সে যে প্রতিটি পৃষ্ঠ স্পর্শ করছিল তা তার সম্পূর্ণ সম্মান পাওয়ার যোগ্য। তার চলাচলে কোনো তাড়াহুড়ো ছিল না, বরং এমন একটি ধৈর্য ছিল যা বছরের পর বছর ধরে করা সৎ এবং নীরব কাজের কথা বলছিল। এলেনা যখন শহরের দিকে মুখ করা কাজগুলো পরিষ্কার করছিল, ভিক্টর খেয়াল করলেন যে তার চোখ মাঝে মাঝে তার দিকে পড়ছিল, কিন্তু কোনো কৌতূহল নিয়ে নয়, বরং এমন কিছু নিয়ে যা বোঝাপড়ার মতো লাগছিল। মনে হচ্ছিল সে তার ডিজাইনার স্যুট এবং ক্ষমতা ও সম্পদের বাইরেও এমন কিছু দেখতে পাচ্ছিল যা ভিক্টর নিজেও ভুলে গিয়েছিলেন যে তার অস্তিত্ব আছে। তার বুকের মধ্যে অস্বস্তি বেড়ে গেল যখন তিনি বুঝতে পারলেন যে বহু বছর ধরে কেউ তাকে এভাবে তাকিয়ে দেখেনি, ভয় ছাড়া, তোষামোদ ছাড়া, কেবল এক সাধারণ এবং সরাসরি মানবতা দিয়ে। এলেনা ডেস্কের পৃষ্ঠ পরিষ্কার করতে এগিয়ে এল এবং তার চোখ ছবির উপর পড়ল। ভিক্টর এটি ঢাকার, এই শেষ দুর্বলতার চিহ্নটি রক্ষা করার জন্য একটি স্বতঃস্ফূর্ত তাগিদ অনুভব করলেন, কিন্তু তার মুখের অভিব্যক্তি তাকে থামিয়ে দিল। মহিলাটি ছবিটি এমন এক কোমলতা দিয়ে দেখল যা তাকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করে দিল, এবং এক মুহূর্তের জন্য ভিক্টর সেই 7 বছর বয়সী ছেলেটির মতো অনুভব করলেন যে তার ভালোবাসার সবকিছু হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই এলেনা তার দিকে তাকাল, এবং তার নীল চোখগুলোতে এমন একটি স্বীকৃতি ছিল যা তাকে হতবাক করে দিল। তার মাতৃভূমির বিষণ্ণ উচ্চারণ নিয়ে একটি নরম কিন্তু দৃঢ় কণ্ঠে সে রুশ ভাষায় এমন কিছু ফিসফিস করে বলল যা পুরো পৃথিবীটাকে থামিয়ে দিল। Tvoja mema bajla by gordo thoboj no wanna takes bajla by grasneya। শব্দগুলো ভিক্টরের উপর বজ্রপাতের মতো পড়ল, যেন তার আত্মাকে 2 ভাগ করে দিল। তোমার মা তোমাকে নিয়ে গর্বিত হতেন। কিন্তু তিনি দুঃখিত হতেন কি তার শৈশবের ভাষায়, তার মা ঠিক যে উপভাষাটি ব্যবহার করতেন, সেই ভাষায় উচ্চারিত এই বাক্যটি তাকে সম্পূর্ণরূপে স্তব্ধ করে দিল। তার হাত কাঁপতে শুরু করল, এবং 30 বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার হুমকি দিচ্ছে।
এই মহিলাটি কিভাবে কেবল তার উৎস সম্পর্কে জানত না, বরং তার মায়ের ব্যবহার করা একই শব্দ দিয়ে কথা বলছিল। এলেনা নীরবভাবে ডেস্ক পরিষ্কার করা শেষ করল, কিন্তু চলে যাওয়ার আগে সে এমন কিছু রেখে গেল যা ভিক্টরকে অনুভব করাল যেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ছবির পাশে সে একটি ছোট কাগজের ফুল রেখে গিয়েছিল, ঠিক সেই কৌশল ব্যবহার করে তৈরি করা যা তার মা মস্কোর দীর্ঘ শীতকালে তাকে ছোটবেলায় শিখিয়েছিলেন। এমন একটি কৌশল যা তিনি পুরোপুরি ভুলে গিয়েছিলেন বলে মনে করতেন, এমন একটি অন্তরঙ্গ স্মৃতি যা তিনি কখনো কারো সাথে ভাগ করেননি। যখন ভিক্টর অবশেষে তাকে জিজ্ঞেস করার জন্য কথা বলতে পারলেন যে সে আসলে কে, ততক্ষণে এলেনা করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল, তার মৃদু পদক্ষেপের প্রতিধ্বনি এবং পরিষ্কার করার জন্য সে যে ফুল ব্যবহার করত তার হালকা সুবাস রেখে। কিন্তু তার ডেস্কে, তার মায়ের ছবির পাশে এবং সেই অসম্ভব কাগজের ফুলটির পাশে, তার হৃদয়ের চারপাশে তৈরি করা সাজোয়া পোশাকে একটি অপূরণীয় ফাটল রয়ে গিয়েছিল। বহু দশকের মধ্যে প্রথমবারের মতো ভিক্টর পেত্রোভ নিজেকে সম্পূর্ণরূপে দুর্বল এবং ভয়ানকভাবে জীবন্ত অনুভব করলেন। পরের দিনগুলো ভিক্টরের জন্য এক দারুণ যন্ত্রণা হয়ে উঠল। প্রতিটি মুহূর্ত অসহনীয় ধীরগতিতে কাটল যতক্ষণ না রাত আসত, যতক্ষণ না এলেনা তার পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে আসত এবং তার সেই উপস্থিতি যা ভিক্টরের সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে পেরেছিল। তার ব্যবসায়িক বৈঠক চলাকালীন, যখন তিনি $1,000,000 সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন তার মন ক্রমাগত সেই মহিলার কাছে চলে যেত যে তার শৈশবের এমন গোপনীয়তা জানত যা তার নিজেরও স্পষ্টভাবে মনে ছিল না। কাগজের ফুলটি একটি নীরব ধাঁধার মতো তার ডেস্কের উপর পড়েছিল। ভিক্টর ঘণ্টার পর ঘণ্টা এটি দেখতেন, কিভাবে এলেনা এত নির্দিষ্ট, এত অন্তরঙ্গ একটি কৌশল জানতে পারে তা বোঝার চেষ্টা করতেন। মস্কোর হিমশীতল রাতে তার মা কিভাবে তাকে কাগজ ভাঁজ করা শিখিয়েছিলেন সেই স্মৃতিগুলো বেদনাদায়ক টুকরো টুকরো হয়ে ফিরে আসছিল, যেন ভাঙা কাচ তার স্মৃতিকে কাটছিল। কাত্তা পেত্রোভা ছিলেন একজন পরিশ্রমী হাতের এবং অসীম হৃদয়ের মহিলা, যিনি পুরনো খবরের কাগজের টুকরোগুলোকে ছোট ছোট অরিগামির জাদুতে রূপান্তরিত করতেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন ক্ষুধা বা ঠান্ডা অসহনীয় হয়ে উঠত। এলেনা সেদিন রাতে সবসময়কার মতো সময়মতো এবং নির্বে। ভিক্টর তার চেয়ার থেকে তাকে দেখছিলেন, যেন তিনি কাগজপত্র দেখছেন, কিন্তু তার সত্তার প্রতিটি অংশ তার গতিবিধির উপর নিবদ্ধ ছিল। মহিলাটি বরাবরের মতোই শ্রদ্ধার সাথে কাজ করছিল, কিন্তু ভিক্টর একটি ভিন্ন কিছু লক্ষ্য করলেন। মাঝে মাঝে তার ঠোঁট নড়ছিল এবং মনে হচ্ছিল যেন সে রুশ ভাষায় নির্বে প্রার্থনা করছে। শব্দগুলো কেবল একটি ফিসফিস ছিল, কিন্তু তিনি কিছু শব্দ ধরতে পারলেন। সে হারানোর কথা বলছিল, স্বর্গের মায়েদের কথা বলছিল যারা তাদের সন্তানদের উপর নজর রাখে, এমন সন্তানদের কথা বলছিল যারা কোথা থেকে এসেছে তা ভুলে গেছে। এলেনা যখন আবার ডেস্কের কাছে ভিক্টর অনুভব করলেন যে তার হৃদয় এমনভাবে দ্রুত স্পন্দিত হচ্ছে যা তিনি কৈশোরের পর আর অনুভব করেননি। এবার সে কেবল পৃষ্ঠটি পরিষ্কার করল না, বরং তার আঙ্গুলগুলো কাগজের ফুলটি আলতোভাবে ছুঁয়ে দিল, যেন এটি কিছু পবিত্র জিনিস। তখন ভিক্টর এমন কিছু লক্ষ্য করলেন যা তাকে কাঁপিয়ে দিল। এলেনার অনামিকায় একটি ছোট দাগ ছিল, ঠিক তার মায়ের মতো, যা তার 8 বছর বয়সে কাঁচি দিয়ে দুর্ঘটনার কারণে হয়েছিল। এই মিল অসম্ভব ছিল, কিন্তু ভিক্টর ব্যবসায় শিখেছিলেন যে অসম্ভব ঘটনা প্রায়শই গভীর সত্য লুকিয়ে রাখে। এলেনা নীরবে তার কাজ শেষ করল, কিন্তু চলে যাওয়ার আগে সে শহরের দিকে তাকানো জানালার সামনে দাঁড়াল। ভিক্টর দেখলেন যে তার কাঁধগুলো কিছুটা শক্ত হয়ে গেছে, যেন সে কিছুর জন্য সাহস সঞ্চয় করছে। অবশেষে তার দিকে না ফিরে এলেনা রুশ ভাষায় ফিসফিস করে বলল, উঁচু দালান আকাশ স্পর্শ করতে পারে, কিন্তু শিখট সবসময় মাটিতে থাকে গি। এই কথাগুলো ভিক্টরের মনে সারারাত ধরে প্রতিধ্বনিত হতে থাকল। তার মা তাকে প্রায়শই এমন কিছু বলতেন যখন সে মস্কোর দারিদ্র্য থেকে পালানোর স্বপ্ন দেখত, যখন সে এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখত যেখানে অর্থ তাকে সব ধরনের যন্ত্রণা থেকে রক্ষা করবে। কাত্তা তাকে বারবার মনে করিয়ে দিতেন যে সে যত উঁচুই উডুক না কেন, তার জন্মভূমিকে, যে মানুষগুলো তাকে গুরুত্বপূর্ণ কেউ হওয়ার আগে ভালোবেসেছিল, তাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। পরের দিন ভিক্টর এমন কিছু করলেন যা তিনি বহু বছর ধরে করেননি। তিনি তার সমস্ত বৈঠক বাতিল করলেন এবং মানবসম্পদ বিভাগে গেলেন। তিনি এলেনা ভলকভ সম্পর্কে আরও কিছু জানতে চেয়েছিলেন, কিন্তু তিনি যা জানতে পারলেন তা তাকে আগের চেয়ে আরও বেশি বিভ্রান্ত করে দিল। তার ফাইলটি নিখুঁত ছিল কিন্তু ব্যক্তিগত তথ্যের দিক থেকে অদ্ভুতভাবে খালি ছিল। তিনি পুরো ইউরোপ জুড়ে পরিচ্ছন্নতা কোম্পানিতে কাজ করেছেন, সবসময় চমৎকার রেফারেন্স সহ, কিন্তু কখনও একই জায়গায় 2 বছরের বেশি থাকেননি। তার জরুরি যোগাযোগের জন্য কোনো আত্মীয়ের নাম নথিভুক্ত ছিল না,
তার লকারে কোনো ব্যক্তিগত ছবি ছিল না, এবং তার ঠিকানা একটি ছোট অ্যাপার্টমেন্টের ছিল একটি সাধারণ পাড়ায় যেখানে, দারোগানের মতে, সে একা থাকত এবং প্রতিবেশীদের সাথে খুব কমই কথা বলত। সবচেয়ে বিরক্তিকর বিষয় ছিল যে এলেনা বিশেষভাবে ভিক্টরের কর্পোরেট ভবনে রাতের শিফটে কাজ করার জন্য অনুরোধ করেছিল, অন্যান্য স্থানে আরও ভালো বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। যখন পরিচ্ছন্নতার সুপারভাইজার তাকে এর কারণ জিজ্ঞাসা করল, তখন সে কেবল উত্তর দিয়েছিল যে তার একটি অমীমাংসিত ঋণ ছিল যা তাকে শোধ করতে হবে। এর মানে কী ছিল তা কেউ বুঝতে পারেনি, কিন্তু তার কাজ নিখুঁত হওয়ায় তারা এটি মেনে নিয়েছিল। সেই রাতে ভিক্টর তাকে উদ্বেগ এবং দৃঢ়সংকল্পের মিশ্রণ নিয়ে অপেক্ষা করলেন। যখন এলেনা ভেতরে এল, তখন তিনি তার ভঙ্গিতে একটি ভিন্ন কিছু লক্ষ্য করলেন, তাকে আরও ক্লান্ত দেখাচ্ছিল, যেন সে অদৃশ্য একটি ভার বহন করছে। সে যখন পরিষ্কার করছিল, ভিক্টর তার চলাফেরার প্রতিটি বিবরণ পর্যবেক্ষণ করলেন। এই মহিলাটি কে ছিল তা জানার জন্য সূত্র খুঁজছিলেন, যে তার মনে চিরকালের জন্য চাপা পড়ে যাওয়া স্মৃতিগুলোকে জাগিয়ে তুলতে পেরেছিল। এলেনা ডেস্কের কাছে এল এবং প্রথমবারের মতো, তার চোখ সরাসরি ভিক্টরের চোখের সাথে মিল। সেই দৃষ্টিতে তিনি এমন কিছু দেখলেন যা তাকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল, এক অসীম দুঃখ, কিন্তু একটি দৃঢ় সংকল্প, যেন সে এমন একটি মিশন পূরণ করতে এসেছিল যা সে খুব দীর্ঘ সময় ধরে স্থগিত করে রেখেছিল। এলেনা তার আঙ্গুল দিয়ে কাগজের ফুলটি ধরল এবং এটিকে আলোর দিকে তুলে ধরল, যাতে ভিক্টর প্রতিটি ভাঁজের পরিপূর্ণতা, প্রতিটি লাইনের সূক্ষ্মতা দেখতে পারেন। একটু কেঁপে ওঠা কণ্ঠে এলেনা তাকে স্প্যানিশ ভাষায় বলল, এমন একটি উচ্চারণে যা ভাষাটি আয়ত্ত করার জন্য বছরের পর বছর ধরে করা প্রচেষ্টার কথা বলছিল, পেত্রোভ সাহেব, এমন কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না, এবং এমন কিছু ঋণ আছে যা সোনা দিয়ে শোধ করা যায় না। সে একটু থামল, এবং তার চোখ এমন এক আবেগে ভরে গেল যা ভিক্টর বুঝতে পারলেন না। আপনার মা আমাকে এই ফুলগুলো তৈরি করা শিখিয়েছিলেন যখন আমার বয়স 10 বছর ছিল। আপনি যখন পশ্চিমে পড়াশোনা করতে চলে গেলেন তার আগে আমরা মস্কোতে প্রতিবেশী ছিলাম। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আপনার কথা বলতেন। এলেনার কথাগুলো ভিক্টরের উপর এমন এক তুষারধসের মতো নেমে এল যা তার নিজের ইতিহাস সম্পর্কে তিনি যা কিছু জানতেন বলে মনে করতেন তা কবর দিয়ে দিল। তার মা কখনো এলেনা নামের কোনো মেয়ের কথা তাকে বলেননি, কিন্তু তার মায়ের অসুস্থতার শেষ বছরগুলো ছিল বিভ্রান্তিকর, ব্যথা এবং মরফিনে পূর্ণ যা স্মৃতিকে আবছা করে দিত। এটা কি সম্ভব ছিল যে তার মায়ের জীবনে অন্য কেউ ছিল, এমন কেউ যে তার শেষ মুহূর্তগুলো ভাগ করে নিয়েছিল যখন সে পৃথিবীর অন্য প্রান্তে তার সাম্রাজ্য গড়ে তুলছিল? এলেনা ফুলটি ডেস্কের উপর রেখে দরজার দিকে চলে গেল, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে সে শেষবারের মতো ঘুরে দাঁড়াল। কাল আমি আপনাকে বলব কেন আমি আপনাকে খুঁজতে এসেছি, পেত্রোভ সাহেব। এবং কেন আপনার মা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি একদিন আপনাকে মনে করিয়ে দেব যে আপনি আসলে কে। দরজাটি আলতো করে বন্ধ হয়ে গেল, ভিক্টরকে এমন একটি অতীতের সাথে একা রেখে গেল যা টুকরো টুকরো করে নিজেকে নতুনভাবে তৈরি করতে শুরু করেছিল, এবং এই ভীতিকর নিশ্চয়তার সাথে যে তার জীবন চিরকালের জন্য বদলে যেতে চলেছে। ভিক্টর সেদিন রাতে ঘুমাননি। তিনি তার ব্যক্তিগত স্টাডিতে বসে রইলেন, চারপাশে এমন সব ছবি এবং কাগজপত্র ছিল যা তিনি কয়েক দশক ধরে না দেখার সাহস করেননি। তার মায়ের মৃত্যুর সময়কার হাসপাতালের হলুদ হয়ে যাওয়া চিঠি এবং মেডিকেল রসিদগুলোর মধ্যে তিনি মরিয়া হয়ে এলেনার কোনো চিহ্ন খুঁজছিলেন, এমন কোনো সূত্র যা তার বলা গল্পটি নিশ্চিত বা মিথ্যা প্রমাণ করতে পারে। তার হাত কাঁপছিল যখন তিনি কাত্তার পাঠানো শেষ চিঠিগুলো পড়ছিলেন, যেগুলোতে এক ছেলের জন্য গভীর ভালোবাসা এবং উদ্বেগ ছিল যে তার শিখ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছিল। এই চিঠিগুলোর মধ্যে একটিতে, তার মায়ের মৃত্যুর মাত্র 3 মাস আগে লেখা, ভিক্টর এমন একটি লাইন খুঁজে পেলেন যা তার হৃদয়কে ভেঙে দিল। এখানে একটি মেয়ে আছে, লেনোচকা, যে আমাকে কেনাকাটা এবং পরিষ্কারের কাজে সাহায্য করে। সে আমাকে তোমার কথা মনে করিয়ে দেয় যখন তুমি ছোট ছিলে, সবসময় পৃথিবী সম্পর্কে প্রশ্ন করতে। আমি তাকে সেই কাগজের ফুলগুলো তৈরি করা শিখিয়েছি যা তোমার খুব পছন্দ ছিল। আমি আশা করি একদিন তুমি তার সাথে দেখা করতে পারবে। ভিক্টর এই চিঠিটি বহু বছর আগে পড়েছিলেন, কিন্তু পশ্চিমে নিজেকে প্রতিষ্ঠিত করার এবং তার ভাগ্য গড়ার তাড়াহুড়োতে তিনি এই অপ্রাসঙ্গিক বলে মনে হওয়া বিবরণগুলো উপেক্ষা করেছিলেন। পরের রাতে এক উত্তেজনা নিয়ে এল যা ভিক্টর তার শরীরের প্রতিটি পেশিতে অনুভব করতে পারছিলেন। এলেনা বরাবরের মতোই সময়মতো এল, কিন্তু এবার তার সাথে একটি ছোট, পুরানো কার্ডবোর্ডের বাক্স ছিল। তিনি নীরবে তাকে তার পরিষ্কারের কাজ করতে দেখলেন, কিন্তু দুজনেই জানত যে সেই রাতটি ভিন্ন হবে। অমীমাংসিত কথোপকথনটি বাতাসে এমনভাবে ভাসছিল যেন একটি ঝড় শুরু হতে চলেছে। এলেনা যখন তার কাজ শেষ করল, সে ডেস্কের কাছে এল এবং কাত্তার ছবির পাশে বাক্সটি রাখল।
সামান্য কাঁপতে থাকা হাত দিয়ে সে বাক্সটি খুলল এবং স্মৃতির একটি ছোট ভাণ্ডার বের করল। আরও কিছু কাগজের ফুল, কিছু সময় দ্বারা নষ্ট হয়ে গেছে। একটি ছবি যেখানে তার মাকে একটি বাদামি চুলের মেয়ের পাশে দেখা যাচ্ছে এবং তার মায়ের শেষ দিনগুলোতে কাপা হাতে লেখা একটি চিঠি। এলেনা তার আঙ্গুল দিয়ে চিঠিটি ধরল এবং দৃঢ় থাকার জন্য লড়াই করা একটি কণ্ঠে রুশ ভাষায় পড়তে শুরু করল। ভিক্টর তার মায়ের কথাগুলো যেন পরলোক থেকে আসছিল বলে শুনলেন, প্রতিটি বাক্য তার হৃদয়ে একটি ছুরির মতো বিদ্ধ হচ্ছিল। আমার প্রিয় লেনোচকা, যদি কোনোদিন তুমি আমার ভিক্টরকে খুঁজে পাও, দয়া করে তাকে মনে করিয়ে দিও যে তার মা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবেসেছিল, কিন্তু তার শেষ বছরগুলোতে সে খুব একা অনুভব করেছিল। সে একজন গুরুত্বপূর্ণ মানুষে পরিণত হয়েছে, কিন্তু আমি ভয় পাই যে সে পথে তার হৃদয় হারিয়ে ফেলেছে। চিঠিটি এমন সব বিবরণ দিয়ে লেখা ছিল যা কেবল এলেনা এবং কাত্তা জানতে পারত। কিভাবে তার মা তার শেষ চিকিৎসাগুলোর জন্য তার শেষ জিনিসপত্র বিক্রি করেছিলেন, কিভাবে তিনি ভিক্টরের পাঠানো মাঝে মাঝে টাকা প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি জানতেন যে এটি এমন একজন মানুষের কাছ থেকে আসছে যাকে তিনি আর তার ছেলে হিসেবে চিনতে পারেন না, কিভাবে তিনি তার শেষ রাতগুলো এলেনাকে সেই মিষ্টি এবং দয়ালু ছেলেটির গল্প বলতে বলতে কাটিয়েছিলেন যে ভিক্টর ছিল যখন পৃথিবী তাকে কঠিন করে তোলার আগে। আপনার মা আমাকে 3টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এলেনা তার চিঠিটি শ্রদ্ধার সাথে রেখে বলল। প্রথমত, আমি তাকে টাকা বা কোনো সুবিধার জন্য খুঁজব না। দ্বিতীয়ত, যদি আমি কখনো তাকে খুঁজে পাই, আমি তাকে মনে করিয়ে দেব যে সে কোথা থেকে এসেছে এবং সে এখন যা হয়েছে তার আগে সে কে ছিল। এবং তৃতীয়ত, এলেনা একটু থামল এবং ভিক্টর দেখলেন যে তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। তাকে যেন বলি যে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যখন সে তার পাশে ছিল না, কিন্তু তিনি আশা করেন যে সে নিজেকে ক্ষমা করতে পারবে। ভিক্টর অনুভব করলেন যে তার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে। সমস্ত সাফল্য, সমস্ত কর্পোরেট বিজয়, সমস্ত জমে থাকা $মিলিয়ন ধূলিসাৎ হয়ে গেল এই কঠোর বাস্তবতার সামনে যে তিনি একমাত্র জিনিসটিতে ব্যর্থ হয়েছেন যা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, যে মহিলা তাকে জীবন দিয়েছিলেন তার পাশে থাকা। তার মা একা মারা গেছেন, কেবল একজন মেয়ের সাথে ছিলেন যার মধ্যে সেই দয়া ছিল যা তিনি ক্ষমতায় আরোহণের পথে হারিয়ে ফেলেছিলেন। এলেনা তার কাছে এল এবং এমন এক কোমলতা নিয়ে যা ভিক্টর বহু দশক ধরে অনুভব করেননি, তার হাতটি তার হাতের উপর রাখল। পেত্রোভ সাহেব, আপনার মা আপনাকে কষ্ট দিতে আমাকে এখানে পাঠাননি। তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে মনে করিয়ে দিতে যে এখনও সময় আছে। তার স্মৃতিকে সম্মান জানানোর সময় আছে, সেই হৃদয়টি ফিরে পাওয়ার সময় আছে যা আপনি এত সাফল্যের নিচে কবর দিয়েছেন। তার কণ্ঠস্বর কিছুটা ভেঙে গেল। তিনি আমাকে এমন চিঠি দেখিয়েছিলেন যেখানে আপনি একটি উন্নত বিশ্ব গড়ার কথা বলছিলেন, অন্যদের সাহায্য করার জন্য আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করার কথা বলছিলেন। সেই স্বপ্নের কি হল? ভিক্টর উত্তর দিতে পারলেন না কারণ শব্দগুলো তার গলা আটকে গিয়েছিল। তিনি তার চেয়ার থেকে উঠে জানালার দিকে গেলেন, সেই উপলব্ধির তীব্রতা থেকে বাঁচতে চেষ্টা করলেন, কিন্তু এলেনা শেষ করেননি। আপনার আরও কিছু জানা উচিত, তিনি বললেন, এবং তার কণ্ঠে এমন একটি জরুরি ভাব ছিল যা ভিক্টরকে তার দিকে ফিরতে বাধ্য করল। আপনার মা হাসপাতালে মারা যাননি যেমনটা আপনাকে বলা হয়েছিল। তিনি আমার অ্যাপার্টমেন্টে, আমার কোলে মারা গিয়েছিলেন, কারণ ডাক্তাররা আর কিছু করতে পারছিলেন না এবং তিনি এমন একটি জায়গায় থাকতে চেয়েছিলেন যেখানে তিনি ভালোবাসা অনুভব করবেন। শেষ স্বীকারোক্তিটি ভিক্টরের হৃদয়ের চারপাশে তৈরি করা শেষ দেয়ালগুলো ভেঙে দিল। তিনি তার চেয়ারে বসে পড়লেন, তার মুখ হাত দিয়ে ঢেকে ফেললেন, যখন নীরব কান্না তার শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। এলেনা তার পাশে রইলেন, কিছু না বলে, কেবল সেই সহানুভূতিশীল উপস্থিতিটি দিলেন যা তিনি কাত্তার কাছ থেকে শিখেছিলেন। সেই মুহূর্তে ভিক্টর ভয় পাওয়া এবং সম্মানিত কোটিপতি ছিলেন না, বরং কেবল একজন ছেলে ছিলেন যে তার মাকে হারিয়েছিল এবং সেই ক্ষতির বিশালতা সবেমাত্র আবিষ্কার করেছিল। যখন তিনি অবশেষে কথা বলতে পারলেন, ভিক্টর ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেন আমাকে খুঁজে পেতে এত সময় লাগল? কেন এখন? এলেনা এক অসীম দুঃখ নিয়ে হাসল। কারণ আপনার মা আমাকে বলেছিলেন যে পৃষ্ঠে ফিরে আসার আগে আপনাকে একেবারে তলানিতে পৌঁছতে হবে। এবং কারণ গতকাল, যখন আমি আপনাকে সেই কাগজপত্রগুলোতে স্বাক্ষর করতে দেখলাম যা 800 মানুষকে বেকার করে দেবে, তখন আমি জানতাম যে সময় এসেছে। আপনি ঠিক সেই মানুষে পরিণত হয়েছেন যা আপনার মা ভয় পেতেন, এমন একজন মানুষ যে তার মানবতাকে সম্পূর্ণরূপে ভুলে গেছে। এলেনার কথাগুলো অফিসের নীরবতায় একটি চূড়ান্ত রায়ের মতো প্রতিধ্বনিত হল। ভিক্টর বুঝতে পারলেন যে তিনি একটি অগ্রহণযোগ্য বিন্দুতে পৌঁছেছেন, তিনি হয় সেই নির্মম ব্যবসায়ী হিসেবে থাকতে পারেন যা তিনি তৈরি করেছেন, অথবা তিনি তার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পারেন আবার সেই মানুষে পরিণত হয়ে যাকে তিনি বধ করেছেন।
পছন্দটি তার ছিল, কিন্তু কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো টাকা এবং ক্ষমতা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারছিল না। সেই উপলব্ধির পরের দিনগুলো ছিল ভিক্টরের প্রাপ্তবয়স্ক জীবনের সবচেয়ে কঠিন দিন। সেই উপলব্ধির পরের দিনগুলো ছিল ভিক্টরের প্রাপ্তবয়স্ক জীবনের সবচেয়ে কঠিন দিন। তিনি একজন যন্ত্রের মতো তার দৈনন্দিন রুটিনে চলছিলেন, এমন মিটিংগুলোতে অংশ নিচ্ছিলেন যেখানে সংখ্যা এবং কৌশলগুলো অর্থহীন বলে মনে হচ্ছিল। এলেনার কথাগুলো তার মনে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছিল এবং এখন প্রতিটি ব্যবসায়িক সিদ্ধান্ত এমন প্রশ্ন দ্বারা রঙিন হয়ে উঠছিল যা তিনি আগে কখনো নিজেকে জিজ্ঞাসা করেননি। এই পদক্ষেপ কতগুলো পরিবারকে প্রভাবিত করবে? তার মায়ের মতো কতজন মা তার কর্মের পরিণতির শিকার হবে? ভিক্টর বার্সেলোনার কারখানা বন্ধ করে দেওয়া কর্মীদের জীবন সম্পর্কে গোপনে অনুসন্ধান শুরু করলেন। তিনি যা আবিষ্কার করলেন তা তাকে শ্বাসরোধকারী অপরাধবোধে পূর্ণ করল। 2 বছর বয়সী মারিয়া গঞ্জালেজ, একজন প্রতিবন্ধী ছেলের এক মা, জোসেফ মার্টিন, অবসর গ্রহণের 6 মাস আগে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত সঞ্চয় ছিল না, কার্মেন রুইজ, যিনি 20 বছর ধরে কোম্পানিতে কাজ করেছিলেন এবং তার পদটিকে তার পরিচয়ের অংশ মনে করতেন। প্রতিটি গল্পই তার নিজের মা যা অনুভব করেছিলেন তার প্রতিফলন ছিল, অনিশ্চয়তা, হতাশা এবং যারা সবকিছু পরিবর্তন করার ক্ষমতা রাখে তাদের কাছে অদৃশ্য হওয়ার অনুভূতি। এলেনা প্রতি রাতে আসতেন, কিন্তু এখন তার উপস্থিতি একটি ভিন্ন মাত্রা অর্জন করেছিল। তিনি কেবল সেই পরিচ্ছন্নতাকর্মী ছিলেন না যিনি তার জগৎকে অস্থিতিশীল করে তুলেছিলেন, তিনি এমন এক বাহ্যিক বিবেকে পরিণত হয়েছিলেন যিনি তাকে তার সিদ্ধান্তের বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করেছিলেন। কখনো কখনো তারা নীরবে কাজ করত, কিন্তু অন্য রাতে এলেনা তাকে তার মায়ের শেষ বছরগুলোর আরও বিস্তারিত গল্প শোনাতেন, প্রতিটি গল্পই এক ছোট ক্ষত যা একই সাথে নিরাময় এবং ব্যথা দিত। এক রাতে যখন এলেনা ভিক্টরের ডেস্কের উপর ছড়িয়ে থাকা কিছু কাগজপত্র সাজাচ্ছিলেন, তিনি লক্ষ্য করলেন যে তিনি একটি নির্দিষ্ট কাগজে থেমেছেন, কারখানা বন্ধ করার ন্যায্যতা প্রমাণকারী আর্থিক প্রতিবেদন। এলেনা নীরবে সংখ্যাগুলো পড়লেন এবং ভিক্টর দেখলেন যে তার মুখের ভাব ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। আপনি কি জানেন যে ওই কারখানাটি 1 বছর খোলা রাখতে কত টাকা লাগবে? এলেনা তাকে ডকুমেন্ট থেকে চোখ না তুলেই জিজ্ঞাসা করলেন। ভিক্টর সঠিক সংখ্যাটি জানতেন, 8 মিলিয়ন ইউরো। এমন একটি পরিমাণ যা তিনি শিল্প, ভ্রমণ এবং এমন সব খেয়ালে খরচ করতেন যা পরের দিনই ভুলে যেতেন। এলেনা যেন তার মনের কথা পড়তে পারছিলেন কারণ তিনি চালিয়ে গেলেন, আপনার মা আমাকে বলেছিলেন যে আপনি সবসময় বলতেন যে যখন আপনি ধনী হবেন তখন আপনি নিশ্চিত করবেন যে কোনো মাকে যেন তার সন্তানদের জন্য ওষুধ বা খাবার কেনার মধ্যে বেছে নিতে না হয়। আপনার কি মনে আছে যে আপনি এটা বলেছিলেন? সেই স্মৃতিটি বেদনাদায়ক স্পষ্টতার সাথে ভিক্টরকে আঘাত করল। এই প্রতিশ্রুতিটি যখন তিনি করেছিলেন তখন তার বয়স ছিল 15, তার মাকে মুদ্রা গণনা করতে দেখে এই সিদ্ধান্ত নিতে যে তিনি সেই সপ্তাহে মাংস কেনার বিলাসিতা করতে পারবেন কিনা। তিনি শপথ করেছিলেন যে তিনি তার সাফল্য ব্যবহার করে এমন একটি বিশ্ব তৈরি করবেন যেখানে এই ধরনের অসম্ভব সিদ্ধান্তগুলো থাকবে না। এর পরিবর্তে তিনি এমন একজন মানুষে পরিণত হয়েছিলেন যিনি এগুলোর কারণ হয়েছিলেন। সেই রাতে ভিক্টর এমন একটি সিদ্ধান্ত নিলেন যা কয়েক সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল। তিনি তার আইনি এবং আর্থিক দলকে একটি জরুরি মিটিংয়ের জন্য ডাকলেন। তিনি তাদের ঘোষণা করলেন যে তিনি বার্সেলোনার কারখানাটি আবার খোলার সম্ভাবনা খুঁজে দেখতে চান, চাকরি বলি না দিয়ে এটিকে আরও দক্ষ করার জন্য প্রযুক্তিগত উন্নতি বাস্তবায়ন করে। তার উপদেষ্টারা তার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তার বুদ্ধি হারিয়ে ফেলেছেন, যুক্তি দিলেন যে এটি আর্থিকভাবে একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত হবে। পেট্রোভ সাহেব, তার আর্থিক পরিচালক, একজন হিসেবি মানুষ যিনি 10 বছর ধরে তার সাথে ছিলেন, তাকে বললেন, এই সিদ্ধান্তের ফলে আপনার উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। শেয়ারহোল্ডাররা এটা বুঝবে না। ভিক্টর এমন শান্তভাবে তার দিকে তাকালেন যা উপস্থিত সবাইকে অবাক করে দিল। তাহলে আমাদের তাদের বুঝতে সাহায্য করতে হবে যে ত্রৈমাসিক লভ্যাংশের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। কারখানাটি আবার খোলার সিদ্ধান্তটি কেবল শুরু ছিল। ভিক্টর তার ব্যবসায়িক সাম্রাজ্যের সমস্ত কার্যক্রম পর্যালোচনা করা শুরু করলেন, অর্থনৈতিক সক্ষমতা ত্যাগ না করে ইতিবাচক প্রভাব তৈরি করার উপায় খুঁজছিলেন। তিনি কর্মীদের জন্য কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করলেন, সংকটে থাকা পরিবারগুলোর জন্য জরুরি তহবিল প্রতিষ্ঠা করলেন এবং চাকরি দূর করার পরিবর্তে চাকরি তৈরি করে এমন প্রযুক্তিতে বিনিয়োগ করা শুরু করলেন। প্রতিটি পরিবর্তন ছিল সেই মানুষটির দিকে একটি পদক্ষেপ যা তার মা আশা করেছিলেন যে তিনি হবেন। এলেনা এই পরিবর্তনটি সন্তুষ্টি এবং উদ্বেগের মিশ্রণ নিয়ে দেখছিলেন। এক রাতে যখন ভিক্টর নতুন সামাজিক কর্মসূচির প্রস্তাবগুলো পর্যালোচনা করতে দেরি পর্যন্ত কাজ করছিলেন, তিনি একটি গুরুতর অভিব্যক্তি নিয়ে তার কাছে এলেন।
পেট্রোভ সাহেব, আপনি যা করছেন তা প্রশংসনীয়, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সত্যিকারের পরিবর্তন অপরাধবোধ থেকে আসে না, প্রেম থেকে আসে। যদি আপনি এটি কেবল আপনার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে করেন, তবে এটি টেকসই হবে না। তার কথাগুলো তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করল। ভিক্টর বুঝতে পারলেন যে এলেনা ঠিকই বলেছেন, তার কাজগুলো এখন পর্যন্ত প্রধানত অনুশোচনা এবং ব্যথা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তাকে একটি গভীর কারণ খুঁজে বের করতে হবে, একটি দৃঢ় বিশ্বাস যা এই পরিবর্তনগুলোকে দীর্ঘমেয়াদী করতে পারে। সেই রাতে, বছরের মধ্যে প্রথমবারের মতো, ভিক্টর কেবল তার মায়ের জন্য নয়, বরং তার নিজের মানবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করার সমস্ত বছরগুলোর জন্যও কাঁদতে নিজেকে অনুমতি দিলেন। পরের দিন, ভিক্টর এমন কিছু করলেন যা তিনি কয়েক দশক ধরে করেননি। তিনি তার আবার খোলার ঘোষণা দিতে ব্যক্তিগতভাবে বার্সেলোনার কারখানা পরিদর্শন করলেন। তিনি কর্মীদের মুখের অভিব্যক্তিকে অবিশ্বাস থেকে আশায় রূপান্তরিত হতে দেখলেন এবং সেই চোখে এমন কিছু খুঁজে পেলেন যা অর্থ কখনো তাকে কিনতে পারেনি। তার জীবনের একটি প্রকৃত উদ্দেশ্য আছে এমন অনুভূতি। তার মায়ের মৃত্যুর পর থেকে প্রথমবারের মতো, ভিক্টর পেত্রোভ অনুভব করলেন যে তিনি সঠিক পথে আছেন, যদিও তিনি এখনও সম্পূর্ণরূপে জানতেন না যে এই পথ তাকে কোথায় নিয়ে যাবে। ভিক্টর তার কোম্পানিতে যে পরিবর্তনগুলো এনেছিলেন তা কর্পোরেট জগতে অলক্ষিত থাকেনি। ভিক্টর তার কোম্পানিতে যে পরিবর্তনগুলো এনেছিলেন তা কর্পোরেট জগতে অলক্ষিত থাকেনি। আর্থিক পত্রিকাগুলো তার সম্ভাব্য মানসিক ব্রেকডাউন নিয়ে অনুমান করছিল, প্রতিযোগীরা তার দুর্বলতার কোনো চিহ্নকে কাজে লাগিয়ে তাদের বাজার দখল করতে শুরু করেছিল এবং তার নিজের শেয়ারহোল্ডাররা একটি অসাধারণ মিটিংয়ের জন্য চাপ দিতে শুরু করেছিল। ভিক্টর দুটি দিক থেকে লড়াই করছিলেন, তার ব্যবসায়িক দর্শনকে পরিবর্তন করার সময় তার সাম্রাজ্যের লাভজনকতা বজায় রাখা। সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ এসেছিল অপ্রত্যাশিত জায়গা থেকে, তার নিজের অভ্যন্তরীণ চক্র থেকে। রবার্ট হেইস, তার ১৫ বছরের অংশীদার এবং বন্ধু, একদিন বিকেলে এমন মনোভাব নিয়ে তার অফিসে ছুটে এলেন যা ভিক্টর আগে কখনো দেখেননি। রবার্ট ভিক্টরের নির্মম উত্থানের সাক্ষী ছিলেন, প্রতিটি কঠোর সিদ্ধান্ত, প্রতিটি কৌশল যা প্রতিযোগিতা দূর করত তাকে প্রশংসা করেছিলেন। এখন তার অংশীদারের এই নতুন সংস্করণের মুখোমুখি হয়ে তিনি বিশ্বাসঘাতকতা অনুভব করলেন। ভিক্টর, আমাদের সিরিয়াসলি কথা বলতে হবে, রবার্ট তাকে বললেন, ডেস্কের উপর কয়েকটি আর্থিক প্রতিবেদন ছুঁড়ে ফেলে। আপনার সাম্প্রতিক সিদ্ধান্তগুলো আমাদের বাজারের অবস্থানকে প্রভাবিত করছে। বিনিয়োগকারীরা চিন্তিত, প্রতিযোগীরা এগিয়ে যাচ্ছে এবং সত্যি বলতে, আমি বুঝতে পারছি না আপনার কি হচ্ছে। কি তার কণ্ঠে হতাশা এবং জেনুইন উদ্বেগের মিশ্রণ ছিল। এটা কি কোনো মহিলার জন্য? এটা কি মিডলাইফ ক্রাইসিস? কারণ আপনি সেই ভিক্টর পেত্রোভ নন যাকে আমি চিনি। ভিক্টর বেদনার একটি খোঁচা অনুভব করলেন যখন তিনি বুঝতে পারলেন যে রবার্ট একটি বিষয়ে ঠিকই বলেছেন, যে ভিক্টরকে তিনি চিনতেন সে মারা গিয়েছিল যেদিন রাতে এলেনা তাকে তার মায়ের সম্পর্কে সত্যটি বলেছিলেন। যে লোকটি এই সাম্রাজ্য তৈরি করেছিল সে ছিল তার নিজের একটি কঠিন সংস্করণ, সাফল্যের এক ক্যারিকেচার যে সবকিছু বলি দিয়েছিল যা আসলে গুরুত্বপূর্ণ ছিল। রবার্টকে এটি বোঝানো অসম্ভব মনে হচ্ছিল, যিনি এই দর্শনের অধীনে সমৃদ্ধি লাভ করেছিলেন। সেই রাতে যখন এলেনা তার অফিস পরিষ্কার করছিল, ভিক্টর তাকে রবার্টের সাথে কথোপকথন সম্পর্কে বললেন। এলেনা নীরবে শুনছিলেন, কিন্তু যখন তিনি শেষ করলেন, তিনি তার কাজ থামিয়ে তার দিকে এমন একটি অভিব্যক্তি নিয়ে তাকালেন যা তিনি বুঝতে পারলেন না। পেত্রোভ সাহেব, আপনার মা মারা যাওয়ার আগে আমাকে আরও কিছু বলেছিলেন। তিনি বলেছিলেন যে সবচেয়ে কঠিন পরিবর্তন হবে তার হৃদয় খুঁজে পাওয়া নয়, বরং যখন পৃথিবী আবার তা কেড়ে নেওয়ার চেষ্টা করবে তখন তাকে ধরে রাখা। এলেনার কথাগুলো ভবিষ্যদ্বাণীমূলক প্রমাণিত হল। কয়েক দিনের মধ্যেই ভিক্টর প্রধান শেয়ারহোল্ডারদের কাছ থেকে তার সাম্প্রতিক অস্থির আচরণ নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি মিটিংয়ের অনুরোধ জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেলেন। ঠান্ডা আইনি ভাষায় লেখা ডকুমেন্টটি মূলত তাকে ব্যক্তিগত, অযৌক্তিক কারণে কোম্পানির লাভজনকতাকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ করেছিল। ভিক্টর বুঝতে পারলেন যে তিনি একটি ক্রসরোডসে আছেন। তিনি শান্তি বজায় রাখার জন্য তার পুরানো প্র্যাকটিসে ফিরে যেতে পারেন, অথবা তিনি নিজেকে ডিফেন্ড করতে পারেন এবং তার তৈরি করা সবকিছু হারানোর ঝুঁকি নিতে পারেন। আর্থিক মাধ্যমগুলো ভিক্টর পেত্রোভের অব্যাখ্যাত রূপান্তর ও সম্পর্কে অনুমানমূলক আর্টিকেল প্রকাশ করা শুরু করলে চাপ আরও বাড়ল। কেউ কেউ তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে চিত্রিত করেছিল যিনি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রবণতার চেয়ে এগিয়ে ছিলেন, কিন্তু অন্যরা তাকে একজন এন্টারপ্রিনিয়র হিসেবে বর্ণনা করেছিল যিনি তার কম্প্যাটিটিভ অ্যাডভান্টেজ হারিয়ে ফেলেছেন। সবচেয়ে ক্রুয়েল শিরোনামগুলো সাজেস্ট করেছিল যে তিনি কোনো ধরনের মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।
ভিক্টর কম ঘুমানো, খারাপ খাওয়া এবং ক্রমাগত তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন করা শুরু করলেন। এক রাতে পরিচালনা পর্ষদের সাথে একটি বিশেষ ট্যান্স মিটিংয়ের পর তিনি অনেক রাত পর্যন্ত তার অফিসে থাকলেন, সেই একাকিত্বের ভার অনুভব করছিলেন যা বহু দশক ধরে তার কনস্ট্যান্ট সঙ্গী ছিল। যখন এলেনা তার শিফটের জন্য এলেন, তিনি তাকে তার মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখলেন। তার ক্ষমতার একজন মানুষ দেখতে পারে তার চেয়েও বেশি দুর্বল দেখাচ্ছিল। এলেনা তার কাছে সেই একই কোমলতা নিয়ে এলেন যা তিনি প্রথম দিন থেকে দেখিয়েছিলেন, কিন্তু এবার তার অ্যাটিচিউডে কিছু ভিন্নতা ছিল। তিনি তার ডেস্কের সামনের চেয়ারে বসলেন, এমন একটি অঙ্গভঙ্গি যা কয়েক সপ্তাহ আগে অকল্পনীয় ছিল, এবং সরাসরি তার চোখের দিকে তাকালেন। আপনি কি জানেন কেন আপনার মা আপনার উপর কখনো আশা হারাননি? তিনি একটি নরম কিন্তু ফার্ম কণ্ঠে জিজ্ঞাসা করলেন। ভিক্টর প্রশ্ন শুনে অবাক হয়ে তাকালেন। এলেনা চালিয়ে গেলেন, কারণ তিনি জানতেন যে সত্যিকারের শক্তি কখনো না পড়ে যাওয়া থেকে আসে না, বরং প্রতিবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানো থেকে আসে। আপনার মা ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন, দারিদ্র্য, অসুস্থতা, একাকিত্ব। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি, কারণ তার কাছে ভয়ের চেয়েও শক্তিশালী কিছু ছিল, তার একটি উদ্দেশ্য ছিল। এলেনা উঠে জানালার দিকে গেলেন, রাতের আলো ছড়িয়ে থাকা শহরটির দিকে তাকালেন। আপনার মা আমাকে বলেছিলেন যে আপনি ছিলেন সবচেয়ে সাহসী ছেলে যাকে তিনি চিনতেন। কারণ আপনি ভয় পেতেন না তা নয়, বরং ভয়ের ট্রটস আপনি সবসময় স্কুলে সবচেয়ে দুর্বলদের রক্ষা করতেন, যখন কারোর কাছে খাবার থাকত না তখন আপনি সবসময় আপনার খাবার ভাগ করে নিতেন। সেই সাহস এখনও আপনার মধ্যে আছে, পেত্রোভ সাহেব। আপনাকে কেবল মনে রাখতে হবে কেন লড়াই করা উচিতকে। এলেনার কথাগুলো ভিক্টরের ডিপ কিছু স্পর্শ করল। তিনি কঠিন হতে শেখার আগে তিনি কে ছিলেন সেই প্রায় ভুলে যাওয়া স্মৃতি। সেই রাতে তিনি একটি সিদ্ধান্ত নিলেন যা সবকিছু বদলে দেবে। তিনি পিছিয়ে যাবেন না। যদি তিনি সঠিক কাজটি করার জন্য তার সাম্রাজ্য হারান, তবে অন্তত তিনি তার মায়ের স্মৃতি এবং তিনি তাকে যে মূল্যবোধ শিখিয়েছিলেন তার প্রতি বিশ্বস্ত থেকে এটি হারাবেন। পরের দিন ভিক্টর একটি প্রেস কনফারেন্স ডাকলেন যা পুরো আর্থিক জগৎকে অবাক করে দিল। ক্যামেরার সামনে একটি শান্ত ভাব নিয়ে যা তার ভেতরের ঝটকে লুকিয়ে রেখেছিল, তিনি কাত্তা পেত্রোভা ফাউন্ডেশন তৈরির ঘোষণা করলেন, যা দুর্বল পরিস্থিতিতে থাকা কর্মজীবী মায়েদের সহায়তা করার জন্য নিবেদিত। তিনি তার ব্যক্তিগত ফরচুনে থেকে ৫০০ মিলিয়ন ইউরো এই প্রকল্পে অর্থায়ন করার জন্য বরাদ্দ করলেন এবং ঘোষণা করলেন যে তার সমস্ত ব্যবসা লাভজনকতার পাশাপাশি মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে নতুন এথিক্যাল স্ট্যান্ডার্ডের অধীনে পরিচালিত হবে। প্রতিক্রিয়া ইমিডিয়েট এবং বিভক্ত ছিল। কেউ কেউ তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে অ্যাপ্লড করল, অন্যরা তাকে একজন বিজনেসম্যান হিসেবে সমালোচনা করল যিনি তার পথ হারিয়ে ফেলেছেন। কিন্তু ভিক্টরের কাছে বাইরের ওপিনিয়ন্স তার নৈতিক কম্পাস হওয়া বন্ধ করে দিয়েছিল। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো তিনি ব্যক্তিগত সাফল্যের চেয়েও বড় কিছুর সাথে অ্যালাইন্ড অনুভব করলেন, এবং সেই অনুভূতি তার অভিজ্ঞতা করা যে কোনো আর্থিক লাভের চেয়েও বেশি শক্তিশালী ছিল। শেয়ারহোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়েছিল কর্পোরেট ভবনের সবচেয়ে বড় কনফারেন্স হলে। শেয়ারহোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়েছিল কর্পোরেট ভবনের সবচেয়ে বড় কনফারেন্স হলে, যেখানে উত্তেজনা ছিল ছুরির মতো তীক্ষ্ণ। ভিক্টর তার সবচেয়ে এলিগ্যান্ট সুইট পরে প্রবেশ করলেন, কিন্তু তার সাথে এমন কিছু ছিল যা কেউ আশা করেনি। এলেনা যে ছোট কাগজের ফুলটি তৈরি করেছিলেন তা তার স্যুটের পকেটে যত্ন সহকারে রাখা ছিল। এটি তার মনে করিয়ে দিচ্ছিল কেন তিনি লড়াই করছেন। রবার্ট হেইস একটি মেটিকুলাস প্রেজেন্টেশন দিয়ে বিরোধিতার নেতৃত্ব দিলেন, যা প্রতিটি আর্থিক ক্ষতি, প্রতিটি হারিয়ে যাওয়া সুযোগ এবং প্রতিটি সিদ্ধান্ত যা কোম্পানির প্রতিযোগিতামূলক অবস্থানকে খুব দুর্বল করেছিল তার বিস্তারিত তুলে ধরছিল। তার যুক্তিগুলো পিওরলি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সলিড ছিল, কিন্তু ভিক্টর বুঝতে পারলেন যে তিনি সেই মানুষটির প্রতিধ্বনি শুনছেন যে তিনি আগে ছিলেন, নিজের এমন একটি সংস্করণ যাকে তিনি এখন আর ভ্যালিড মনে করেন না। যখন তার কথা বলার পালা এল, ভিক্টর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং উপস্থিত প্রতিটি মুখের দিকে তাকালেন। তারা এমন পুরুষ এবং মহিলা ছিল যারা তার পূর্ববর্তী নেতৃত্বের অধীনে সমৃদ্ধি লাভ করেছিল, যারা তার রুফলেস সাফল্যের মডেল অনুসরণ করে তাদের নিজস্ব ফরচুনে তৈরি করেছিল। তাদের কাছে তার ট্রান্সফরমেশন ব্যাখ্যা করা এমন একটি ভাষায় কথা বলার মতো ছিল যা তারা আর ভাগ করে নিত না। ৩০ বছর ধরে ভিক্টর একটি শান্ত কিন্তু দ্বিকণ্ঠে শুরু করলেন, আমরা এই সাম্রাজ্যটি তৈরি করেছি এই ধারণার উপর ভিত্তি করে যে সাফল্য কেবল আর্থিক দিক থেকে পরিমাপ করা হয়, এবং আমরা সেই প্যারামিটার অনুযায়ী সফল ছিলাম। কিন্তু সম্প্রতি আমি এমন কিছু বুঝতে পেরেছি যা আমি ভুলে গিয়েছিলাম, একজন ব্যক্তির সত্যিকারের লেগেসি পরিমাপ করা হয় না সে কি জমা করে, বরং সে কি অবদান রাখে তার উপর
ভিক্টর তার পকেট থেকে কাগজের ফুলটি বের করে কনফারেন্স টেবিলের উপর রাখলেন। এই জেস্চারটি উপস্থিতদের মধ্যে কনফিউশনের গুঞ্জন সৃষ্টি করল, কিন্তু তিনি বিচলিত না হয়ে চালিয়ে গেলেন। এই ফুলটি আমার মা আমাকে তৈরি করা শিখিয়েছিলেন যখন আমার বয়স 7 বছর ছিল। এটি আমাকে মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কেনা যায় না, কেবল ভালোবাসা এবং ডেডিকেশন দিয়ে তৈরি করা যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাই এই কোম্পানিটি সেই মূল্যবোধগুলোর প্রতিফলন হোক। রবার্ট টেসবেলিয়েফের একটি অভিব্যক্তি নিয়ে উঠে দাঁড়ালেন। ভিক্টর, সব সম্মান রেখে বলছি, আমরা কাগজের ফুল এবং সেন্টিমেন্টালিজমের উপর ভিত্তি করে একটি মাল্টিনেশনাল কর্পোরেশন পরিচালনা করতে পারি না। আমাদের ফিডুশিয়ারিয়া দায়িত্ব আছে, আমাদের বিনিয়োগকারীদের প্রতি অব্লিগেশন আছে, এমন কমিটমেন্ট আছে যা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার চেয়েও বেশি। ভিক্টরের উত্তর সবাইকে অবাক করে দিল। তুমি ঠিক বলেছ, রবার্ট। এবং সেই কারণেই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। তিনি একটি বিরতি দিলেন যা অনন্ত মনে হচ্ছিল। আমি কোম্পানিতে আমার মেজরিটি শেয়ার বিক্রি করে দিচ্ছি। আমি এমন ক্রেতা খুঁজে পেয়েছি যারা বর্তমান চাকরিগুলো বজায় রাখবে এবং আমরা যে সামাজিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছি সেগুলোকে সম্মান করবে। আপনারা আপনাদের পছন্দের দর্শন অনুযায়ী পরিচালনা চালিয়ে যেতে পারবেন, কিন্তু আপনারা আর আমার সাথে তা করবেন না। এর পরের নীরবতা ছিল কানে তালা লাগানোর মতো। ভিক্টর সেই কোম্পানিটি একেবারে শুরু থেকে তৈরি করেছিলেন, এটি বহু দশক ধরে তার জীবন ছিল এবং এখন তিনি এটিকে অন্য একটি সম্পদ হিসাবে ছেড়ে দিচ্ছিলেন। উপস্থিতরা একে অপরের দিকে তাকাল, তারা যা শুনেছে তা সম্পূর্ণরূপে প্রসেসিং করতে অক্ষম ছিল। রবার্টই প্রথম ভয়েস ফিরে পেল। ভিক্টর, এটা ক্রেজিনেস। তুমি আমাদের একসাথে তৈরি করা সবকিছু এনফেজ ছেড়ে দিতে পারো না। তুমি কি করবে? তুমি কিভাবে বাঁচবে? তার প্রশ্নে জেনুইন উদ্বেগ ছিল, যা ডিসবিলিফের সাথে মিশ্রিত ছিল। ভিক্টর বহু সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো হাসলেন, এমন একটি হাসি যা বছরের পর বছর ধরে তার মুখ থেকে অনুপস্থিত ছিল, এমন একটি শান্তি বহন করছিল। আমি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানিয়ে বাঁচব। আমি যা শিখেছি তা ব্যবহার করে ভিন্ন কিছু তৈরি করব, এমন কিছু যা দেখে তিনি গর্বিত হতেন। এবং বহু দশকের মধ্যে প্রথমবারের মতো আমি অনুশোচনা ছাড়া ঘুমাব। সেই রাতে প্রাথমিক বিক্রয়ের নথিগুলোতে স্বাক্ষর করার পর ভিক্টর মালিক হিসাবে শেষবারের মতো তার অফিসে একা থাকলেন। এলেনা তার শিফটের জন্য বরাবরের মতোই এলেন, কিন্তু দুজনেই জানত যে সেই রাতটি বিশেষ হবে। তিনি তার পুরো ট্রান্সফরমেশনের সাক্ষী ছিলেন, তার কনসিনসিয়ার জাগরণের নীরব স্তব্ধি। আপনি কি কোনো কিছুর জন্য অনুতপ্ত, পেত্রোভ সাহেব? এলেনা তাকে জিজ্ঞাসা করলেন যখন তিনি ভিক্টরের ব্যক্তিগত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলেন যা তিনি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মায়ের ছবি, কয়েকটি চিঠি এবং অবশ্যই কাগজের ফুলটি। ভিক্টর প্রশ্নটি নিয়ে ভাবলেন যখন তিনি শেষবারের মতো সেই জানালাগুলো থেকে শহরটির দিকে তাকালেন যা বহু বছর ধরে তার রাজত্ব ছিল। আমি অনুতপ্ত যে আমার হৃদয় আমাকে যা বলার চেষ্টা করছিল তা শুনতে আমার এত সময় লেগেছে। কিন্তু আমি অবশেষে তা শোনার জন্য অনুতপ্ত নই। তিনি গভীর কৃতজ্ঞতার একটি অভিব্যক্তি নিয়ে এলেনার দিকে ফিরলেন। আমার মাকে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যা হওয়া উচিত বলে মনে করতাম তাতে হারিয়ে যাওয়ার আগে আমি কে ছিলাম তা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এলেনা সেই দুঃখ এবং সন্তুষ্টির মিশ্রণ নিয়ে হাসলেন যা শুরু থেকেই তার উপস্থিতির ক্যারেক্টার ছিল। আজ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা দেখে আপনার মা খুব গর্বিত হতেন। আর আমি, পেত্রোভ সাহেব, আপনাকে জানার জন্য আমিও গর্বিত। সফল এমপ্রেন্ডেডরকে নয়, বরং সেই ভালো মানুষটিকে যাকে সর্বদা সেখানে থাকতে, আবার আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় থাকতে দেখা গেছে। ভিক্টর যখন সেই রাতে বিল্ডিংটি থেকে বেরিয়ে এলেন, শুধুমাত্র তার সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি ছোট বাক্স নিয়ে, তখন তিনি এমন কিছু অনুভব করলেন যা তিনি বহু দশক ধরে অনুভব করেননি, নিজের সাথে সম্পূর্ণ শান্তিতে থাকার অনুভূতি। তিনি একটি সাম্রাজ্য হারিয়েছিলেন, কিন্তু তিনি তার আত্মা ফিরে পেয়েছিলেন। এবং তার মায়ের মৃত্যুর পর থেকে প্রথমবারের মতো তিনি নিশ্চিতভাবে জানতেন যে তিনি সঠিক পথে আছেন। 6 মাস পর ভিক্টর মাদ্রিদের উপকণ্ঠে একটি ছোট অ্যাপার্টমেন্টে ছিলেন। 6 মাস পর ভিক্টর মাদ্রিদের উপকণ্ঠে একটি ছোট অ্যাপার্টমেন্টে ছিলেন, যা বহু বছর ধরে তার লছরি পেন্টহাউস থেকে একেবারেই ভিন্ন ছিল। দেয়ালগুলো তার মায়ের ছবি এবং কিছু কাগজের ফুল দিয়ে সাজানো ছিল, যা তিনি নিজেই এলেনার শেখানো কৌশল অনুসরণ করে তৈরি করতে শিখেছিলেন। তার নতুন জীবন ছিল আরও সিম্পল, কিন্তু অর্থপূর্ণতায় অসীমভাবে সমৃদ্ধ। কাত্তা পেত্রোভা ফাউন্ডেশন তার ইনিশিয়াল প্রত্যাশার চেয়েও অনেক বেশি বেড়ে উঠেছিল।
ভিক্টর যে ফান্ডস দিয়েছিলেন এবং যারা তার গল্পে অনুপ্রাণিত হয়েছিল তাদের ডোনেশনসের সাহায্যে তারা ৫,০০০-এরও বেশি ঝুঁকিপূর্ণ পরিবারকে সাহায্য করতে পেরেছিল। ভিক্টর ব্যক্তিগতভাবে প্রকল্পে কাজ করতেন, কমিউনিটিগুলো পরিদর্শন করতেন, গল্প শুনতেন এবং নিশ্চিত করতেন যে প্রতিটি ইউরো এমনভাবে ইনভেস্ট করা হচ্ছে যা সত্যিই জীবন পরিবর্তন করবে। এক বিকেলে যখন তিনি নতুন স্কলারশিপের আবেদনগুলো রিভিউ করছিলেন, তখন ভিক্টর একটি অপ্রত্যাশিত ভেসাইট পেলেন। এলেনা ফাউন্ডেশনের অফিসের দরজায় একটি ছোট সুইটকেস এবং আনন্দ ও বিষণ্ণতার মিশ্রণ নিয়ে উপস্থিত হলেন। ভিক্টর তাকে দেখে অবাক হলেও খুশি হয়ে ইমিডিয়েট উঠে দাঁড়ালেন। এলেনা, তোমাকে এখানে কিসের জন্য এনেছে? আমি ভেবেছিলাম তুমি সেন্ট পিটার্সবার্গে ফিরে গিয়েছ। হে ভিক্টর তাকে বসতে বললেন, লক্ষ্য করলেন যে তাকে আগের চেয়ে আরও রিল্যাক্স দেখাচ্ছিল। বছরের পর বছর ধরে তিনি যে প্রতিশ্রুতির ভার বহন করছিলেন তা অবশেষে তার কাঁধ থেকে নেমে গিয়েছিল। এলেনা হাসলেন যখন তিনি বসলেন। আমি আপনাকে প্রপারলি বিদায় জানাতে এসেছি, পেত্রোভ সাহেব। এখানে আমার কাজ শেষ এবং এখন আমার বাড়ি ফেরার সময় তিনি একটি বিরতি দিলেন। ফাউন্ডেশন দ্বারা উপকৃত পরিবারগুলোর ছবিতে ভরা অফিসের দেয়ালগুলো দেখলেন। আপনার মা এটা দেখে খুব গর্বিত হতেন। আপনি কেবল তার স্মৃতিকে সম্মান জানাননি, বরং আপনি প্রতিটি জীবনকে স্পর্শ করে তা বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। ভিক্টর এলেনা চলে যাচ্ছে বুঝতে পেরে তার গলায় একটি দলা অনুভব করলেন। এই সমস্ত রূপান্তরের মাসগুলোতে তিনি তার অ্যাঙ্কর ছিলেন, তিনি যে মূল্যবোধগুলো পুনরায় আবিষ্কার করেছিলেন তার কনস্ট্যান্ট স্মারক। তার উপস্থিতি ছাড়া চালিয়ে যাওয়ার ধারণা তাকে একটি ক্ষতির অনুভূতিতে পূর্ণ করছিল, কিন্তু গভীর গ্র্যাটিটিউডেও পূর্ণ করছিল। এলেনা, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাব তা জানি না। আপনি কেবল আমার মায়ের কাছে করা আপনার প্রতিশ্রুতিই রাখেননি, বরং আপনি আমাকে আনরেকগনিজেবল একজন মানুষে পরিণত হওয়া থেকে বাঁচিয়েছেন। ভিক্টর তার ডেস্কের কাছে গেলেন এবং একটি খাম নিলেন যা তিনি বহু সপ্তাহ ধরে তৈরি করছিলেন। আমি চাই এটা আপনার কাছে থাকুক। এটা আপনার জন্য একটি চিঠি, কিন্তু আরও কিছু আছে। এলেনা কৌতূহল নিয়ে খামটি খুললেন এবং ভিক্টরের হাতে লেখা একটি চিঠি পেলেন। সাথে সেন্ট পিটার্সবার্গে একটি ছোট বাড়ির নথি ছিল যা তিনি তার মায়ের সমাধিস্থলের কাছে কিনেছিলেন। ভিক্টর, এটা অনেক বেশি। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারব না, অশ্রু ভরা চোখে এলেনা মরমর করলেন। দয়া করে এটা গ্রহণ করুন, ভিক্টর ইনসিস্টেড করলেন। আপনি যা করেছেন তার জন্য এটা কোনো পেমেন্ট নয়, কারণ সেটার কোনো মূল্য নেই। এটা একটি গিফট যাতে আপনার কাছে আমার মায়ের স্মৃতিগুলো রাখার জন্য একটি জায়গা থাকে এবং আমি যখন তার কবর ভিজিট করতে যাব তখন আপনাকে ভিজিট করতে পারি। আমি চাই আপনি জানেন যে আমার জীবনে আপনার সবসময় একটি জায়গা থাকবে, এলেনা। আপনি সেই বোন যাকে আমার মা আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। যারা একটি রূপান্তরকারী অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে যা তাদের চিরতরে পরিবর্তন করেছে, তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরলেন। এলেনা সেই বিকেলে চলে গেলেন, কিন্তু ভিক্টরের কাছে নিয়মিত করেসপন্ডেন্স বজায় রাখার এবং তার যদি কোথা থেকে এসেছে তা মনে রাখার প্রয়োজন হয় তবে তিনি সবসময় উপলব্ধ থাকবেন এমন প্রতিশ্রুতি দেওয়ার আগে নয়। পরবর্তী বছরগুলো ভিক্টরের জীবনের সবচেয়ে পূর্ণ বছর ছিল। ফাউন্ডেশনটি ইউরোপের সবচেয়ে সম্মানিত চ্যারিটি অর্গানাইজেশনের একটিতে পরিণত হয়েছিল, কিন্তু তিনি যাদের সাহায্য করতেন তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট কখনো হারাননি। প্রতিটি সাফল্যের গল্প, প্রতিটি মা যিনি তার সন্তানদের ভালোভাবে বড় করতে পেরেছেন, প্রতিটি যুবক যিনি একটি শিক্ষাগত সুযোগ পেয়েছেন, তা ছিল একটি ছোট বীজ যা কাত্তা পেত্রোভার স্মৃতিকে সম্মান করত। ভিক্টর আর কখনো বিয়ে করেননি, কিন্তু তিনি তার কাজে এমন একটি স্যাটিসফ্যাকশন খুঁজে পেয়েছিলেন যা তার আগের বছরের সুবিধাবাদী বিবাহ কখনো তাকে দেয়নি। তার দিনগুলো উদ্দেশ্যে ভরা ছিল, তার রাতগুলো শান্তিতে, এবং তার হৃদয় একটি নীরব আনন্দে ভরা ছিল যা এই জ্ঞান থেকে আসত যে তিনি তার মা তাকে যে মূল্যবোধ শিখিয়েছিলেন সে অনুযায়ী জীবনযাপন করছেন। নীরব রাতে, যখন তিনি তার সাধারণ অ্যাপার্টমেন্টে দেরি করে কাজ করতেন, ভিক্টর প্রায়শই এলেনা তাকে যে কাগজের ফুলটি রেখে গিয়েছিলেন তা নিতেন এবং ট্রেভেল পথটির কথা ভাবতেন। তিনি বিলিয়ন বিলিয়ন ইউরো হারিয়েছিলেন, কিন্তু তিনি অসীমভাবে আরও মূল্যবান কিছু অর্জন করেছিলেন। তার জীবনের একটি অর্থ আছে এই নিশ্চিততা। তার মা এই বিশ্বাসে মারা গিয়েছিলেন যে তিনি চিরতরে হারিয়ে গেছেন, কিন্তু এলেনা তাকে দেখিয়েছিলেন যে বাড়ি ফেরার পথ খুঁজে পেতে কখনো খুব বেশি দেরি হয় না। ভিক্টর বুঝতে পারলেন যে সত্যিকারের সম্পদ ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তিতে পরিমাপ করা হয় না, বরং সেই জীবনগুলোতে যা একজন পজিটিভলি স্পর্শ করে, যে ভালোবাসা একজন দেয় এবং পায়, এবং প্রতিটি রাতে এই জেনে ঘুমাতে পারার ক্ষমতায় যে সে তার হৃদয়ের গভীরতম মূল্যবোধগুলোর প্রতি বিশ্বস্ত ছিল।
ভিক্টর পেত্রোভ একটি সাম্রাজ্য হারিয়েছিলেন, কিন্তু তিনি আরও অনেক মূল্যবান কিছু খুঁজে পেয়েছিলেন, তিনি তার আত্মা খুঁজে পেয়েছিলেন। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মানবতাকে রেকানেক্ট করার জন্য কখনো খুব বেশি দেরি হয় না, আমরা পথে যতই হারিয়ে যাই না কেন। সত্যিকারের সাফল্য আমরা যা জমা করি তাতে পরিমাপ করা হয় না, বরং আমরা যা দিতে সক্ষম এবং আমরা যারা আমাদের আগে এসেছে তাদের ভালোবাসাকে কিভাবে সম্মান জানাই তাতে পরিমাপ করা হয়। আপনিও কি কখনো সাফল্যের খোঁজে কি সত্যিই গুরুত্বপূর্ণ তা ভুলে গেছেন বলে অনুভব করেছেন? আপনার জীবনে এমন কেউ কি আছে যার স্মৃতি কেবল শব্দ দিয়ে নয়, কাজ দিয়েও সম্মানিত হওয়া উচিত? এই গল্পটি আপনার হৃদয়কে কিভাবে স্পর্শ করেছে তা এখানে মন্তব্য করে জানান। এবং যদি এটি আমাকে বলার মতো আপনাকেও ইমোশনাল করে থাকে, তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এভাবে অগোরেফেমটি আমাদের এমন আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে যাদের মনে রাখা দরকার যে পরিবর্তন করার জন্য সবসময় সময় থাকে, সবসময় বাড়ি ফেরার সময় থাকে। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, সত্যিকারের লেগেসি প্রতিদিন তৈরি হয় সেই ছোট ছোট সিদ্ধান্তে যা আমরা করি যখন কেউ আমাদের দেখছে না।